মুক্ত বাগাত শেষে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। বাংলাদেশের আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছি, ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু, ভারতের আতঙ্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মুক্ত বাতাসে লুৎফুজ্জামান বাবর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কারাগার থেকে মুক্তি পেয়ে মুক্ত হওয়ার পরেই আবারও বাঘের মতো গর্জন করলো, ভারতকে কঠিন হুঁশিয়ারি দিল লুৎফুজ্জামান বাবর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের জন্য এক আতঙ্কের নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর। তাকে বলা হয়ে থাকে 7 বোনের এক ভাই। 7 সিস্টার্স নিয়ে ভারত প্রতিনিয়ত আতঙ্কে থাকতো লুৎফুজ্জামান বাবরকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, লুৎফুজ্জামান বাবরের জন্য ভারত 7 সিস্টার নিয়ে আতঙ্কে থাকতো। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে 7 সিস্টারে যুদ্ধ লেগে যেতে পারত যদি লুৎফুজ্জামান বাবর একবার বলতো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের সেই আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। সেই লুৎফুজ্জামান বাবর অবশেষে দীর্ঘ 17 বছর কারাভোগের পরে মুক্ত বাতাসে। এখন ভারতের ঘুম হারাম। বাংলাদেশকে কিছুই মনে করতো না ভারত, যা ইচ্ছা তাই করছিল, দাদাগিরি চালু করে দিয়েছিল। কিন্তু ভারতের দাদাগিরি এখন বন্ধ হয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে ভারতের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে লুৎফুজ্জামান বাবর কি বলল আমরা সেটা শুনবো, এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা এবং বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে লুৎফুজ্জামান বাবরের মুখ থেকে তার বক্তব্যটা শুনবো। আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা জুড়ে। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আশা করি। চলুন কথা না বাড়িয়ে লুৎফুজ্জামান বাবর তিনি কি বললেন সেটা আমরা দেখে আসি, তারপরে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুক্ত বাগাত শেষে মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজারি করছি। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছি, যার কারণে আজকে এই বাংলাদেশের 18 মোট এই স্বৈরাচারী শেখ হাসিনা জালেম ফ্যাসিস্ট সরকার থেকে বিদায় হয়েছে। আজকে এই গণ অভ্যুত্থানের সময় যেই সমস্ত ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন, তাদের সকলের জন্য, যারা নিহত হয়েছেন, আমি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সত্য আরোগ্য কামনা করছি। এবং আজকের এই অবস্থাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি অসুস্থতায় উনি জেল খাটছেন উনার এই বয়সে, এবং আমাদের তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আজকে 17 বছর যাবত নির্বাসিত অবস্থায় ছিলেন। উনারা যে ত্যাগ স্বীকার করেছেন, পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা
বিভিন্নবার যে নির্যাতিত, নিপীড়ন, জুলুম, জেল খাটছে। আমি ছিলাম কারাগারের অভ্যন্তরে, কিন্তু পুরো বাংলাদেশের 800 কোটি মানুষও বড় কারাগারের ভিতরে ছিল। আমাদের বাংলাদেশ আজ গণতন্ত্র এবং জনগণের জন্য যে কোনো কিছু প্রয়োজন হয় সেটাই করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ তাআলা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনার এই বয়সে উনি কারাবরণ করেছেন, অসুস্থ হয়েছেন। উনাকে মারার জন্য বিভিন্ন রকম ভাবে চিকিৎসা না দিয়ে, ভুল চিকিৎসা দিয়ে ব্যবস্থা করছেন। সেখান থেকে আল্লাহ পাক রক্ষা করছেন। আজকে উনি যদি এতক্ষণ উনার এই বয়সে কারাবরণ করতে পারেন, আমরা আরো অনেক কিছু করতে পারবো ওনার জন্য ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য আল্লাহ যদি আমাদেরকে কিছু যা প্রয়োজন সেটা ইনশাআল্লাহ তাআলা করবো। ভালো থাকবেন। আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন খান থেকে। আপনাদের কাছে আমার আকুল ভাবে আমার অভিনন্দন এবং দোয়া রইল, এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যে আজকে আসছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করছি। এবং পরিশেষে আপনারা কষ্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আপনাদের জায়গায় আপনি ফেরত যাবেন, আপনাদের পরিবার পরিজন কাছে আপনি আব্বা আমাকে আমার সালাম জানাবেন, এবং সবার জন্য সবার কাছে আমার দোয়া জানাবেন। আর মিডিয়ারা যারা আসছেন বিভিন্ন খান থেকে কষ্ট করছেন সারাদিন ভরা, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা বোধ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু ভারতের আতঙ্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলা এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। ভারত তাদের যে অঙ্গরাজ্যগুলোকে শাসন করছে, ওইগুলার পিছনে হয়তো ভাবছে যে বাবর ভাই যদি যেভাবে তারা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়েছিল, তারা ভেবেছে যে বাবর ভাই থাকলে, বাবর ভাইয়ের মতো একটা দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ তো তারা শোষণ করতে পারবেই না। তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে, ওইগুলো তারা ধরে রাখতে পারবে না। সেই জন্য তারা বাবর ভাইকে দীর্ঘ 18টি বছর কারাবরণ করিয়েছে, এবং হয়তো 5ই আগস্ট পতন না হলে স্বৈরাচার শেখ হাসিনা বাবর ভাইকে ফাঁসি দিয়ে দিত। আতঙ্কিত হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাবর ভাইয়ের মুক্তিতে আমরা যতটুকু আনন্দিত, তার চেয়ে বেশি আতঙ্কিত ভারত। কারণ হচ্ছে 7 সিস্টার নামে 7টা অঙ্গরাজ্য আছে, সেইগুলা সহ এগুলো আমাদের, আপনারা জানেন যে চিকেন নেক নামক একটা জায়গা আছে, এটার ভিতর দিয়ে তাদের এগুলো সব আসা যাওয়া করতে হয়। সেই 7 সিস্টার তারাও আলাদা হচ্ছে ভারতের সাথে। শুধু আমরা নয়, পার্শ্ববর্তী যত দেশ আছে সবাইকে শোষণ করতে চেয়েছিল, এবং তাদের যে অঙ্গরাজ্য আছে তাদেরকেও ভারত চাপে রাখে। তারা স্বাধীনতা চায়। বাবর ভাই সেই স্বাধীনতার ভিতরে হয়তো তারা ভেবেছিল বাবর ভাই একটা আতঙ্ক। এবং আপনারা দেখেছেন বিডিআর যে স্ট্রং ছিল বাবর ভাইয়ের শাসন আমলে, মানে এই যাবৎকালে সর্বশ্রেষ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব করেছিলেন বাবর ভাই। কারণ বিএসএফ একটি গুলি করলে 10 বার ভাবতো বাবর ভাইয়ের নাম। আজকে থেকে মোদী এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তাদের কি অবস্থা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর কি অবস্থা হবে আমরা জানি না। তবে বাবর ভাই একটা আতঙ্ক, ভারতের আতঙ্ক। প্রকৃত পক্ষে যিনি মুক্তিযোদ্ধা বলেন, দেশপ্রেমিক বলেন, সেটা বাবর ভাইকে ধরতে পারেন। আমি এই যাবৎকালে 1 নম্বর রাখবো, মানে এখন পর্যন্ত যারা জীবিত আছে সেখানে 1 নম্বর রাখবো। বাবর ভাই যদি শেখ হাসিনার পতন না হতো, হয়তো ওনাকে এই আগস্ট মাসে ফাঁসি দিয়ে ফেলতে পারতেন। আপনারা জানেন যে মিথ্যা মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা এটা শেখ হাসিনার সাজানো নাটক ছিল। আপনারা দেখেছেন, তখন হয়তো ইতিহাস ঘাটলে দেখবেন প্রোগ্রামটা করার কথা ছিল এক জায়গায়, সে কিন্তু ঘাউরমি করেছে আরেক জায়গায়। দেশ থেকে বিলিয়ন ডলার পাচার করেছে। এখন হুমকি দেয় দেশে আসবে, টুস করে ঢুকে পড়বে। আমরাও চাই সে টুস করে ঢুকুক, আর সে যদি আসতে চায় আমরা ভিসা পাসপোর্ট দিয়ে তাকে নিয়ে আসবো। কারণ 16 বছর প্রত্যেকটা ঘটনার শেখ হাসিনার বিচার হইতে হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। কোনো মহিলার ফাঁসি হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনা ঢুকলে ফাঁসি হবে। আর শেখ হাসিনাকে বলবো, তুমি পালিয়ে গেছো, তোমার নেতাকর্মীরা ভালো আছে, এটা তোমার ভালো লাগতেছে না, তার জন্য বারবার কর্মসূচি দাও, হরতাল দিতে চাও। আপনারা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, শান্তিতে আছেন, আপনাদের উপরে হামলা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। এই 5 মাসে কোনো কিছু হয় নাই, 6 মাসে আপনারা, আমার মনে হয় 6 মাস আপনারা আরো তাহাজ্জুদ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। বাবর ভাই শুধু আওয়ামী লীগের আতঙ্ক না, বাবর ভাই ছিল আওয়ামী লীগের যে প্রভু ভারতের আতঙ্ক। ভারত তাদের যে অঙ্গরাজ্যগুলোকে শাসন করছে, ওইগুলার পিছনে হয়তো ভাবছে যে বাবর ভাই যদি যেভাবে তারা অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়েছিল, তারা ভেবেছে যে বাবর ভাই থাকলে, বাবর ভাইয়ের মতো একটা দেশপ্রেমিক থাকলে বাংলাদেশ তো তারা শোষণ করতে পারবেই না। তাদের যে অঙ্গরাজ্যগুলো আছে শোষণ করছে, ওইগুলো তারা ধরে রাখতে পারবে না। সেই জন্য তারা বাবর ভাইকে দীর্ঘ 18টি বছর কারাবরণ করিয়েছে, এবং হয়তো 5ই আগস্ট পতন না হলে স্বৈরাচার শেখ হাসিনা বাবর ভাইকে ফাঁসি দিয়ে দিত। লক্ষ লক্ষ নেতাকর্মী জড়ো হয়েছে বাবর ভাইয়ের মুক্তিতে। একটা মানুষ কতটুকু দেশপ্রেমিক থাকলে তার মুক্তির খবর পেয়ে এতগুলো মানুষ জড়ো হতে পারে কেন্দ্রীয় ফটকে, এটা একটা এই স্বাধীন 24শে আগস্ট আবার নতুন স্বাধীন রাষ্ট্রে এটা একটা নজির সৃষ্টি হলো বাবর ভাইয়ের মুক্তির মাধ্যমে।
যে লোকটির আদর্শ নিয়ে, যে লোকটিকে দেখে আমরা রাজনীতি শিখেছি। বাংলার ইতিহাসে সবচেয়ে স্মার্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবের আজকে মুক্তি, সেই মুক্তির বিষয়ে আপনারা জিজ্ঞেস করেছেন। আমাদের অনুভূতি কি? মদন মোহনগঞ্জ খালিয়াজুরির মানুষ, আপামর জনতা যারা মুসলিম ধর্মের, তাদের সবচেয়ে বড় উৎসব দুইটা ঈদ। সেই ঈদের মতো আনন্দ যারা হিন্দু, তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তাদের দুর্গাপূজার মতো উৎসব। অন্য ধর্মের যেগুলি বড় দিনগুলি আছে, সকলের কাছে আজকে এরকম মনে হচ্ছে আমি লুৎফুজ্জামান বাবর সাহেবের একজন সৈনিক। মানে আমার অনুভূতিটা এটা আপনারা বুঝতে পারেন কিরকম। আপনারা তো জানেন বিগত এই সরকারে আমাদের উপরে, এই বাবর ফ্যামিলির উপরে যে অত্যাচার করেছে, যে অবিচার করেছে, আমরা পর্যন্ত একটা কাজের মানুষ রাখতে পারিনি, আমরা পর্যন্ত ঘরে থাকতে পারিনি, আমরা জেল কাটিয়েছি। বাবর আজকে 17 বছর পর্যন্ত জেল কাটতেছে। আপনারা জানেন পার্টি বাংলার নক্ষত্র এই দেশে শুধু পার্টি বাংলার জন্য নয়, উনি ওই দিন বলেছেন, গিয়ে দেখা করেছিলাম, উনি বলেছে শুধু পার্টি বাংলা নয়, আমি সারা বাংলার জন্য, সারা বাংলার মানুষের জন্য যে কোনো সময় জান দিতেও প্রস্তুত আছি। বাবর ভাই ছিলেন একজন সারা বাংলাদেশের সিংহ পুরুষ। উনি একজন ন্যায় নিষ্ঠাবান লোক ছিলেন। ওনাকে আমরা বাংলাদেশে 17 বছর না পেয়ে অনেক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হয়েছি। ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার ওনাকে অবৈধভাবে দীর্ঘ 17 বছর কারাগারে বন্দী করে রেখেছে। আল্লাহর অশেষ রহমতে ওনাকে 2 বার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও আল্লাহর রহমতে ওনার মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। এতে আল্লাহর লাখো কোটি শুকরিয়া। আর আমরা এত আনন্দিত যে সারা বাংলাদেশের মানুষ ওনাকে পেয়ে খুবই আনন্দিত। খুনি হাসিনা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যেই এই আমাদের প্রাণপ্রিয় সিংহপুরুষ বাটি বাংলার বাবর সাহেব ওনাকে আটকিয়ে রাখা হয়েছিল। আজকে ওনাদের মুক্তি হচ্ছে, এই জন্য আমাদের নেত্রকোনাবাসী বিশেষ করে আমরা অনেক উল্লাসিত, আনন্দিত। এতই আনন্দিত আমরা সারা রাত ঘুমাই নাই। আমরা আসলে অনেক কষ্ট করে পথে পথে কখন জানি এই খোলা মাঠে খোলা আবহাওয়ায় আমরা বাবর সাহেবকে দেখবো, সে অপেক্ষায় শুধু। টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, এই অনিশ্চিত জীবন, 2টি মৃত্যুদণ্ড, 2টি মামলায়, 1টি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে শুকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এইসব মামলা থেকে মুক্তি দিয়েছেন। গত 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, ফ্যাসিবাদের প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সে 1 দফার যে অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। বন্ধুরা আমার, লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা। এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে, তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নতুন রাজনীতির প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধির উপকার জিয়ার বাজারে জিয়ারত করতে। আমরা তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন। আমরা তাদের সবার মুক্তির জন্য ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয়
সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি। না, শত্রু আইডেন্টিফাইড, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। 7 বোনের এক ভাই লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে বৃহস্পতিবার 17 বছর পর মুক্ত বাতাসের হাওয়া পেলেন বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে প্রশ্ন উঠছে, কেন শেখ হাসিনা বা ভারত তাকে হুমকি হিসেবে দেখতেন? 7 বোনের এক ভাইয়ের প্রসঙ্গই বা কিভাবে এই আলোচনায় আসে? এই 7 বোন বলতে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই 7 রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলে। রাজ্যগুলোর ভৌগোলিক ও রাজনৈতিক সংবেদনশীলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অভিযোগ ওঠে, লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময় 7 সিস্টার্সে বিদ্রোহী দল গড়ে তুলে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করেছেন, যদিও বিষয়টি প্রমাণিত নয়। অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন বলে অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। যদিও সেই মামলায় এখন তিনি খালাসপ্রাপ্ত। তখন ভারতের এই 7 রাজ্য নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টা করেছিল এবং ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড জেটিতে বিশাল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ ধরা পড়ে। অভিযোগ করা হয়, এই অস্ত্র ভান্ডার ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য, বিশেষত ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী দল উলফা। এই অস্ত্র আসার উদ্দেশ্য ছিল ভারতীয় ভূখণ্ডে বিদ্রোহ জোরদার করা। কালীন সময়ে লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মামলায় অভিযোগ করা হয় যে তিনি এই অস্ত্র আমদানি ও পাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ ছিল তিনি অপারেশন সম্পর্কে অবগত ছিলেন এবং এ ব্যাপারে সুবিধা প্রদান করেছিলেন, যা এখন ভুল প্রমাণিত হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। আজকে একটা খুশি সংবাদ আছে, ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা। আমার নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর, উই আর লুকিং ফর শত্রুস, বের হয়ে গেছে। নেত্রকোনার লৌহ মানব, সাহস আছে, 10 ট্রাক আর 20 ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে। অপ্রিয় মুসলিম উম্মার যুবকেরা, তোমাদেরকে বলি, এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি। যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা হাদিস বলে শেষ করছি। ইসাবাতানি মিন উম্মতি, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেছেন, এটা অস্বীকার করবার সুযোগ নাই। কেন নাই? কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয়নি। সুবহানাল্লাহ। এটা শুধু আমরা স্বীকার করি না, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করত। আমাদের রাসূলকে তারা পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কোনোদিন মক্কার কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। আমার সেই রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের 2টা দলের সাথে যুদ্ধ হবে, আর এই 2টা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম। একটা দল ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে, সেই যুদ্ধে শরীক হওয়া মুজাহিদ, সেই দলটা। প্রিয় হাজিরিন, আখিরি পয়গাম, সেই দলে আমরা শরীক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলিমদের দলে শরীক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখিরি পয়গাম, আমাদের এই বিপ্লব আসলো, 70 থেকে 80 জন মাদ্রাসার ছাত্র জীবন দিল, কত তালিবুল ইলম জীবন দিল। যেহেতু ভাই পাশে, এই কথাটা শুধু বলেই শেষ করি। আমরা এখন দেখতেছি প্রথম আলো সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া, আলেমদের, ছাত্রদের, মাদ্রাসা ইসলামপন্থীদের
এই যে এত বড় ত্যাগ, এটাকে অস্বীকার করতেছে এরা। এবং এই বসেন, শেষ কথা, এরা শুধু অস্বীকারই করতেছে না, আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে। আমি আপনাদের মাধ্যমে, আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাতে চাই, এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে, হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে এদেশের আলেম ওলামারা। আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি আমার কথা বলি, আল্লাহ মাফ করুক, আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলি, প্রায় 32 মাস জেল কাটছি, 32 মাস, প্রায় 3 বছর, 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে, এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, নির্যাতনের স্টিম রুলার বড় লম্বা, তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো। ভাইরা যখন ডাক দিছে, ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে, আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো। এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ঢাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি, যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি, থাইমা থাকি নাই। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদেরকে অমুক পদ দেন, তমুক পদ দেন, এটা আমাদের চাওয়াও না, কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে। এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে। আমাদের পদের দরকার নাই, আমরা পদ, এই তন্ত্রমন্ত্রের পদ চাই না, কিন্তু যদি ক্ষমতা লোভী হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে, গোলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা। আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন, পিন্ডি ছেড়েছি দিল্লির গোলামির জন্য না। আমরা তো বলি পিন্ডি ছেড়েছি, দিল্লি ছেড়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য না। আমরা আল্লাহর গোলামিতে বিশ্বাসী। নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ, দেশের স্বার্থে জেল খেটেছে। আর 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল। দীর্ঘ 17 বছর পরে কারামুক্ত, উই আর লুকিং ফর শত্রুস খ্যাত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, তিনি মুক্ত হচ্ছেন। আজকে মুক্ত হয়েছে নাকি? হয়ে গেছে। আমার কথা হচ্ছে, বিনা অপরাধে একটা মানুষকে 17 বছর জেল খাটানোর পর আদালত বলছে নির্দোষ, ইসলামিক দৃষ্টিতে তার ক্ষতিপূরণ কি? সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি মনে করি লুৎফুজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ, দেশের স্বার্থে জেল খেটেছে। আর 10 ট্রাক অস্ত্র মামলা, 10 ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল। এটা ছিল একটা পশ্চিমা মাস্টার প্ল্যান। অন্যায়ভাবে ভারতের লুৎফুজ্জামান বাবরকে আর ওই সময়ের কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছে। আজকে আদালতে প্রমাণ হয়েছে বাবর নির্দোষ, কিন্তু 17 বছরের মূল্যবান সময় যে তার থেকে নষ্ট করা হয়েছে, এর ক্ষতিপূরণ কি? শরীয়ত মোতাবেক এই 17 বছরে তার যে আর্থিক ক্ষতি হয়েছে, এই ক্ষতি তাকে রাষ্ট্র দিতে বাধ্য, এবং তার সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণটাও রাষ্ট্রকে বহন করতে হবে। কথা বুঝতে পারছেন? শুধু বাবর সাহেবের ক্ষেত্রে না, আমাদের দেশে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ জেল খাটে না? এই যতগুলো মানুষকে 15 বছর আয়না ঘরে রাখছিল, এরা কি ক্ষতিপূরণ পাইছে? কোনো ক্ষতিপূরণ তো পায় না। এদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, রাষ্ট্রের। আসলে ইসলামী আইন ছাড়া জাস্টিস, ন্যায় বিচার আশা করা যায় না। 196 বছরের পুরনো ইংরেজদের আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না। এই আইন বদলাতে হবে। ইংরেজদের 196 বছরের বস্তা পচা জঙ্গলি আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না। রাষ্ট্র সংস্কার করতে হলে আইনকে বদলাতে হবে, সংবিধান বদলাতে হবে, এবং ধাপে ধাপে বাংলাদেশে শরিয়া আইনকে বলবৎ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রতিবেশী দেশ ভারতকে বলতে চাই, যাদের দেখে ভয় পান, যাদের জমের মতো ভয় পান, তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে। গতকালকে আপনারা দেখেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাবর ভাই কিন্তু বেরিয়ে গেছেন। এখন ভারত কাঁপো করছে, কারণ 5ই আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না, কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন, কারণ তারা তো জনগণের সাথে বন্ধুত্ব করেননি। গতকালকে দেখলাম বাংলাদেশের বিজেপি, আমার বিজেপি ভাইরা সেই কুষ্টিয়ার সীমান্তে
5 কিলো জমি বেদখল ছিল সেটাও দখল মুক্ত করেছে। মান্না ভাই, আজকে যারা আছেন আপনারা জাতীয় নেতৃবৃন্দ, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই 17 বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যাবেন না। আমরা এমন সময় কাটিয়েছি সারাদিন না খেয়ে রাতের অন্ধকারে কোনো আত্মীয়র বাসায় আশ্রয় নিতে যে তখন রাত 11টা, আমাদের দেখে আত্মীয়রা মুখ কালা করে থাকতেন, বলতেন তুমি কি খেয়েছো? আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি। আমার জীবন জীবিকা জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাসা থেকে ছুটে অন্য বাসায় গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরে 100-র উপরে গত 17 বছরে বাসা চেঞ্জ করেছি। রাস্তায় ঘুমিয়েছি, ছাদে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি। এই ইতিহাস যারা ভোলানোর চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন 24-এর আন্দোলন আমাদের ফসল, তাদের প্রশ্ন করতে চাই, কত ত্যাগ করেছেন, কতজন মানুষ খুন হয়েছে, কতজন পরিবার হারা হয়েছে। আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি। বিএনপি পরিবার, নাগরিক ঐক্য, ভাসানী অনুসারী পরিষদ, লেবার পার্টি, জামাত, আমরা ত্যাগ করতে জানি, ভোগ করতে জানি না। কাজেই ত্যাগের রাজনীতিতে নিয়ে আমরা আছি। মান্না ভাই ওদিন একটি কথা বলছে, আমার খুবই ভালো লাগছে। বলছিল যে কে শিক্ষিত কে ডক্টর এটা বিষয় না, কে কত বড় ত্যাগ করেছেন এটাই হবে ইতিহাসে লেখা। যে বাংলাদেশের নির্মাণ হওয়ার পরে যেই শাসক দল যারা দাবি করেছিলেন, যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, শেখ পরিবার এই চোরের গোষ্ঠী কিভাবে চোর এবং লুটপাট করেছিল মরহুম শেখ মুজিবের নেতৃত্বে। তার ছেলেরা ব্যাংক ডাকাতি করত। তার এই মরহুম শেখ মুজিবের নেতৃত্বে তৎকালীন প্রথম গুম হয়েছিল জহির রায়হান এবং তৎকালীন প্রথম ক্রস ফায়ার দেওয়া হয়েছিল সিরাজ শিকদারকে। এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে। আমরা একটি নাটক দেখেছিলাম, আপনারাও দেখেছেন, সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা। তা বাংলাদেশের কাম সারা এই চোরের গোষ্ঠী, এর 14 গোষ্ঠী চোর শেখ পরিবারের, তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ এমপি টিউলিপ নিয়ে কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ। আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন লুৎফুজ্জামান বাবর তিনি কি বললেন, তার মুখ থেকে আপনারা শুনতে পারলেন। দীর্ঘ 17 বছর কারাভোগের পরে তিনি মুক্ত বাতাসে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে তিনি দীর্ঘদিন পরে, তারপরও তার এনার্জি দেখেছেন, এত বয়স হয়েছে তারপরও তিনি কিভাবে বাঘের মতো গর্জন করছে, কিভাবে স্পষ্ট, মানে কথা ঠিক আছে স্পষ্ট বেরোচ্ছে না, কিন্তু কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে তার কথা বলার সময়। তার বয়স হয়েছে, বয়সের ছাপ চেহারায়, কিন্তু মনোবল ভাঙেনি। এই বর্তমান তরুণ প্রজন্মের এক আইডল লুৎফুজ্জামান বাবর। দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আপনারা কি বলতে চান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের মতামত কি? আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।